নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো শুরুতেই আজ যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা। কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আজ লালবাজার অভিযান আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। দুপুর 2টোয় কলেজ স্কোয়ারে জমায়েত রয়েছে এবং কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা। আপনারা জানেন, আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে আজ লালবাজার অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা। একদিকে যেমন তাদের আন্দোলন চলছে, অন্যদিকে আজ সেই বিচারের দাবিতে কিন্তু আজ লালবাজার অভিযান যেমন একদিকে রয়েছে তাদের এই দাবি, তার পাশাপাশি পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিও করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। এবং সেই দাবিতেই আজ লালবাজার অভিযান আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। আজ দুপুর 2টোয় কলেজ স্কোয়ারে জমায়েত রয়েছে, কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত অভিযান করবেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আপনাদের জানিয়ে রাখি, গত 9 আগস্ট যে বিভৎসতার সাক্ষী থেকেছিল বাংলা তথা গোটা দেশ, আরজিকরের সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের মরদেহ মিলেছিল এবং তাকে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদেই আজ এই লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের। একদিকে যেমন তাদের আন্দোলন জারি রয়েছে, কর্মবিরতি চলছে, তার পাশাপাশি এদিনের যে লালবাজার অভিযান সেখানে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানাবেন এই অভিযানে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আপনাদের জানিয়ে রাখি, আগামী 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রয়েছে আরজিকর মামলার পরবর্তী শুনানি। অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে এবং তার আগে একাধিক প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এবং তার মধ্যেই রয়েছে আজকের এই লালবাজার অভিযান কর্মসূচি। আজ দুপুর 2টোয় কলেজ স্কোয়ারে প্রথমে জমায়েত করবেন জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, এবং তারপরেই কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল লালবাজার পর্যন্ত যাবে। লালবাজার অভিযান আজ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই আজ এই কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের। কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আজ লালবাজার অভিযান করবেন তারা। আমরা দেখেছি বারংবার পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে এই ঘটনায়। আরজিকর যে কাণ্ড, সেই ঘটনায় বারংবার প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায়, পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ সামনে এসেছে এবং এই ঘটনার প্রেক্ষিতেই আজ কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা। দুপুর 2টোয় কলেজ স্কোয়ারে জমায়েত করবেন তারা এবং কলেজ স্কোয়ার থেকে তারপর লালবাজার পর্যন্ত অভিযান করবেন। আমরা দেখেছি একাধিক বার কিন্তু এই জুনিয়র চিকিৎসকরা তারা পথে নেমে আন্দোলন করেছেন, আরজিকর কাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন, বারংবার হাসপাতালের যে নিরাপত্তা তার দাবি জানিয়েছেন। মেয়েরা কিভাবে নিরাপত্তায় থাকবে, মেয়েদের নিরাপত্তা কেন বারংবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে, সেই প্রশ্ন তুলে কিন্তু বারংবার তারা প্রতিবাদে সরব হয়েছেন এবং আজ তাদের এই লালবাজার অভিযান রয়েছে। আমরা কথা বলবো, বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে আজ ঠিক কখন কলেজ স্কোয়ারে জমায়েত করবেন জুনিয়র চিকিৎসকরা? আজ কি কর্মসূচি, কিভাবে এগোবে তাদের? দেখুন, দুপুর ঠিক 2টোর সময় কলেজ স্কোয়ারে জমায়েত হবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট, যারা এই আন্দোলনরত যারা ডাক্তার রয়েছেন তাদের সংগঠনের তরফে, এবং তাদের প্রতিনিধিরা এই কলেজ স্কোয়ার থেকে সমবেত হয়ে জমায়েত হয়ে সেখান থেকে তারা লালবাজার অভিযান করবে। তবে স্পষ্টতই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে জানানো হয়েছে যে কোনোভাবেই কোনো অশান্তির বাতাবরণ নয়, শান্তিপূর্ণভাবেই তাদের এই লালবাজার অভিযান হবে, এমনটাই কিন্তু তাদের নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। এবং তারা জানাচ্ছেন যে ঘটনার 25 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে বিচারের দাবি, জাস্টিসের দাবি, সেই জাস্টিসের দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন। কর্মবিরতি যেরকম চলছে, তার পাশাপাশি যে নির্দিষ্ট কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচির আজকে লালবাজার অভিযান রয়েছে। এবং এই লালবাজার অভিযানের মূল দাবি হচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছেন তারা। তার কারণ তারা মনে করছেন যে গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের যে নির্যাতিতা যে তরুণী, সেই তরুণীর যে তদন্তে ধর্ষণ এবং খুনের ঘটনায়, সেই তদন্তে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে এবং সেই প্রশাসনিক ব্যর্থতার দায় কলকাতা পুলিশ কমিশনারকে নিতে হবে। এবং সেই কারণেই কিন্তু তারা তার পদত্যাগের দাবি দিয়ে আজকে লালবাজার অভিযানে কর্মসূচি নিয়েছেন। সেক্ষেত্রে দুপুর 2টোর সময় তারা কলেজ স্কোয়ারে জমায়েত করবেন এবং সেখান থেকেই তারা লালবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই কিন্তু নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।
সিপির পদত্যাগের দাবিতে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান নিয়ে সতর্ক পুলিশ। বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড, সূর্য সেন স্ট্রিট, বউবাজার ক্রসিং, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এও ব্যারিকেডের মধ্যেই দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আজই লালবাজার অভিযান যে কর্মসূচি, যে প্রতিবাদ কর্মসূচি রয়েছে জুনিয়র চিকিৎসকদের, এবং সেই কর্মসূচিতে তারা যে দাবি জানাচ্ছেন, সিপি অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানাবেন এই লালবাজার অভিযান থেকে জুনিয়র চিকিৎসকরা। এবং তার আগেই যেমনটা দেখা যাচ্ছে, লালবাজার অভিযান নিয়ে কিন্তু সতর্ক রয়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সেই কারণেই কিন্তু এই ব্যারিকেডের ব্যবস্থা। সূর্য সেন স্ট্রিট থেকে শুরু করে বউবাজার ক্রসিং, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এও ব্যারিকেড দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি যে নবান্ন অভিযান ছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে, যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেখানে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবং সেই রকম বিশৃঙ্খল পরিস্থিতি যেন এবার না তৈরি হয়। এই জুনিয়র চিকিৎসকদের যে লালবাজার অভিযান রয়েছে, সেখানে যেন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে কারণেই কিন্তু এই সতর্কতা রাজ্য পুলিশের। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আজ থেকে বিধানসভায় বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে বিধানসভায় কড়া নিরাপত্তা। বিধানসভা চত্বরে পুলিশের একাধিক শীর্ষকর্তা। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই যে বিশেষ অধিবেশন তা কিন্তু ডাকা হয়েছে, এবং মূলত আমরা জানি যে ধর্ষণ বিরোধী যে আইন তা আনতেই কিন্তু আজ থেকে এই বিশেষ অধিবেশন, এবং আগামীকালই অর্থাৎ মঙ্গলবারই ধর্ষণ বিরোধী এই আইন সংক্রান্ত যে বিল তা পেশ করা হবে রাজ্য বিধানসভায়, এবং সেই বিশেষ অধিবেশনকে কেন্দ্র করেই বিধানসভায় কড়া নিরাপত্তা। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কি রকম কি ছবি ধরা পড়ছে আজ বিধানসভায়, কি রকম কি ব্যবস্থা নিরাপত্তার ক্ষেত্রে করা হয়েছে? দেখো, বিধানসভা চত্বরটাকে বলা যেতে পারে যে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। তুমি জানো যে আজকে রাজ্য বিধানসভায় স্পেশাল অধিবেশন ডাকা হয়েছে, এবং সেই তার পেছনে রয়েছে যে আরজিকর কাণ্ডের জেরে যে ধরনের নারকীয় ঘটনাটা ঘটেছে, সেইটা যাতে ভবিষ্যতে না ঘটে সেই লক্ষ্যে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর বিল আইন নিয়ে আসার জন্যই কিন্তু এই বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। এবং এই অধিবেশনে বিজেপির স্ট্যান্ড কি হবে তার জন্য আজকে পরিষদীয় দলের মিটিং ডেকেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সব মিলিয়ে কিন্তু তার মধ্যে একটা কথা কিন্তু পরিষ্কার করে বলাই যাচ্ছে যে একদিকে যখন এই বিলে আনার জন্য বিধানসভার অন্দরে প্রস্তুতি চলছে, আজকে বিয়ে কমিটিও আছে, বিরোধীরাও যেমন কোমর বাঁধছে, তেমন অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে যাতে এই কোনো অপ্রীতিকর ঘটনা বিধানসভা চত্বরে বা কোনো গেটের সামনে না ঘটতে পারে, কেউ যাতে এখানে এসে বিক্ষোভ না দেখাতে পারে, কালো পতাকা না দেখাতে পারে, এই জাতীয় আশঙ্কাগুলোকে কেন্দ্র করেই কিন্তু নিরাপত্তার বলয় ইতিমধ্যে মুড়ে ফেলা হয়েছে। অন্যান্য যে অধিবেশন চলাকালীন আমরা বিধানসভা চত্বরের যে ধরনের পুলিশি উপস্থিতি দেখি, আজকে কিন্তু তার দ্বিগুণেরও বেশি পুলিশের উপস্থিতি, এমনকি মহিলা বা বাহিনীকেও আমরা দেখতে পাচ্ছি। ফলে সব মিলিয়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা যাতে না ঘটে সেই পরিস্থিতি এড়াবার জন্য কলকাতা পুলিশ কিন্তু নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলেছে এই সমগ্র বিধানসভা চত্বর, এটা কিন্তু বলা যায়। একদমই ধন্যবাদ তোমায় দুর্গাদাস। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযানের আহ্বায়ক সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর, অন্তত 3টি এফআইআর করেছে পুলিশ। গ্রেপ্তারের আশঙ্কায় মামলা দায়েরের অনুমতি চান আইনজীবীরা। দ্রুত মামলা দায়ের করে আদালতে জানানোর নির্দেশ, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজর্ষি ভরদ্বাজের পক্ষ থেকে। সরকারি কৌশলীকেও নোটিশ দেওয়ার নির্দেশ আদালতের। অন্তত 3টি এফআইআর করেছে পুলিশ, এবং সেই যে মামলা, এই যে ঘটনা, সেই গ্রেপ্তারির আশঙ্কায় মামলা দায়েরের অনুমতি চান আইনজীবীরা। দ্রুত মামলা দায়ের করে আদালতে জানানোর নির্দেশ, এবং সেই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের পক্ষ থেকে। দ্রুত মামলা দায়ের করে আদালতে জানানোর নির্দেশ আমরা দেখেছি
যে নবান্ন অভিযানে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই অভিযানকে ঘিরেই কিন্তু আহ্বায়ক সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর, অন্তত 3টি এফআইআর করেছে পুলিশ। গ্রেপ্তারির আশঙ্কায় মামলা দায়েরের অনুমতি চান আইনজীবীরা। দ্রুত মামলা দায়ের করে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পক্ষ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, সরকারি কৌশলীকেও নোটিশ দেওয়ার নির্দেশ আদালতের। ফের সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষ 15 বারের জন্য হাজিরা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের। আমরা দেখেছি এর আগে বহুবার, একাধিকবার কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিজিও দপ্তরে হাজিরা দিয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার পলিগ্রাফ টেস্টও হয়েছে। আর এবার আবারও কিন্তু সন্দীপ ঘোষের হাজিরা এই সিজিও কমপ্লেক্সে। আপনাদের জানিয়ে রাখি, 15তম বারের জন্য আজ সিবিআই দপ্তরে এলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে ঘিরে একাধিক যে অভিযোগ সামনে এসেছে একদিকে, তার পাশাপাশি আরজিকর কাণ্ডে এই ঘটনায় বারংবার প্রশ্নের মুখোমুখি হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার পাশাপাশি বিভিন্ন যে অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এতবার যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এর আগে আমরা দেখেছি যে আর্থিক দুর্নীতি সহ যে দেহ পাচারের অভিযোগ পর্যন্ত উঠেছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে এবং সে বিষয়েও কিন্তু সিবিআই তদন্তভার গ্রহণ করেছে। এবং সেই আমরা দেখেছি যেমনটা যে সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েও কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানো হয় সিবিআইয়ের পক্ষ থেকে। আর এবার আবারও সিবিআই দপ্তরে আরজিকর কাণ্ডেও যে মামলা আরজিকর, সেই নিয়ে 15 বারের জন্য সিবিআই দপ্তরে এলেন সন্দীপ ঘোষ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি জানা যাচ্ছে আজ মূলত কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ চালানো হতে পারে? সিবিআই সূত্রে কি খবর রয়েছে এখনো পর্যন্ত, কি জানা গেল? তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, আজকে কিন্তু 15 দিনের জন্য কিন্তু সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্সে তিনি কিন্তু হাজিরা দিয়েছেন এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর পাশাপাশি যে বিভিন্ন বিষয় কিন্তু তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখনো পর্যন্ত যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করা হয়েছে। সিবিআই সূত্র মারফত যেটি খবর, যে 70 জনের যে সাক্ষীর বয়ান রেকর্ড করে রাখা হয়েছিল, সেই সব বয়ানের সূত্র ধরেই কিন্তু আজকে এই সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি যে সেমিনার হলের যে ভিডিও ছিল, সেই ভিডিও ভাইরাল হয়েছিল, বিশাল লোকের গ্যাদারিং দেখা গিয়েছিল, সেই সব সংক্রান্ত বিষয় কিন্তু বেশ কিছু সিবিআই তথ্য পেয়েছে। সেই সব সংক্রান্ত বিষয় কিন্তু সেই তথ্য সূত্র ধরেই কিন্তু আজকে এই সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একদম ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। Rashmi BOF TMT Bar. The low-carbon TMT bar made with BOF technology gives you double power, double strength. The world-class technology now in Rashmi BOF TMT Bar. শুধু ডেটলই কেন, আরিয়ানকে চেনো না? দুষ্টুমির সঙ্গে যদি ওর বন্ধুত্ব না থাকতো তাহলে তো যা কিছুই চলতো, এবং মাটি ওর খেলনা না হতো তো যা কিছুই চলতো। বৃষ্টি মানে সংক্রমণ আর রোগ, তাই আমার বাড়িতে আর কিছু নয়, চলে শুধুমাত্র ডেটল। ডেটল দেয় 100টি রোগ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা। মায়ের ভরসা শুধু ডেটল। ও হরিদা, আরে বাহ, জমিতে কি ফসল বুনেছো? 12 মাস পয়সা দেয় এমন ফসল। কি? আমি নতুন ব্যবসা শুরু করেছি। তার জন্য পয়সা? এতে কোনো বিনিয়োগের দরকারই নেই। আচ্ছা, আরে মনমশাই। আরে হরি, কখন আসছো? আপনি যান, আমি পৌঁছচ্ছি। এখন আমি LIC এজেন্ট। LIC এজেন্ট হন, এবার বড় কিছু ভাবুন। আমাদের ওয়েবসাইটে যান অথবা আপনার নিকটতম LIC শাখায় যোগাযোগ করুন। আজ আবার মুডের ব্যান্ড বাজবে? বেজে গেছে। রোজ সকালে সেই স্যাড মুড। বাথরুম ডাল তো মর্নিং ডাল। কিন্তু আমি তো ডিটারজেন্ট দিয়ে ঘষি। ডিটারজেন্টের ডালনেস দূর করো হারপিক বাথরুম ক্লিনারের চমকানো। এটা শ্যাওলা আর হলদেটে ভাব সহজেই দূর করে, দেয় 10 গুণ বেশি স্বচ্ছতা। হারপিক বাথরুম ক্লিনার, বাথরুম চকচক করে তো মুড চকমক করে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। শাসক নেতার মুখে ভাষা সন্ত্রাস, বিরোধীদের কুকথা বলে বিতর্কে জড়ালেন অরূপ চক্রবর্তী। সারমেয় বলে সম্বোধন বিরোধীদের। বাঁকুড়ার তৃণমূল সাংসদকে পাল্টা আক্রমণ বিজেপির।
আরজিকর কাণ্ডে দেশ জুড়ে তোলপাড়, ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। রাজ্যের বিভিন্ন প্রান্তে আওয়াজ উঠছে লক্ষ্মীর ভাণ্ডার বা পুজোর অনুদানের মতো সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার। আরজিকরের বিচারের দাবিতে রাজ্য জুড়ে একই সুর। লাগাতার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, তুঙ্গে শাসক বিরোধী তরজা, দায় ঠেলাঠেলি। এই পরিস্থিতিতে তৃণমূল কর্মীদের মাঠে নেমে একটু ফোঁস করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। মুখ্যমন্ত্রীর নিদানের পরই অ্যাক্টিভ মুডে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। প্রকাশ্য সভায় দলের নেতাকর্মীদের ফোঁস করার পরামর্শ দেন তিনি। তৃণমূল কংগ্রেস কর্মীদের ফোঁস করতে হবে বন্ধ, ফোঁস করুন, যেখানে ওরা যাবে ফোঁস করে দিন। কুকুরের মতো পালিয়ে যাবে, শিয়ালের মতো দৌড়াবে, এদের করার কিছু নেই। শনিবার বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে দলের একটি প্রতিবাদ সভায় প্রকাশ্যেই বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। শুধু ফোঁস বার্তাতেই থামেননি তৃণমূল সাংসদ। প্রকাশ্য মঞ্চে বিজেপি সিপিএমকে একযোগে বেনজির আক্রমণ করেন তিনি। বিরোধীদের সারমেয় বলে সম্বোধন। ওই কুত্তার মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে আর ইনকিলাব জিন্দাবাদ করবে, কাস্তে হাতুড়ি দেখাবে, আর ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট বেঁধে দেবে। তোমাদের বিশ্বাস করি। শাসক নেতার মুখে ভাষা সন্ত্রাস, পাল্টা কটাক্ষ বিজেপির। সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড়ের সঙ্গে সঙ্গে বাঁকুড়ার রাস্তাতেও লোকজন দেখে অরূপবাবুর মাথা গন্ডগোল হয়ে গেছে। তাই উনি মার্জিন 32,000টাকে ইচ্ছে করে মিথ্যে কথা বলছেন বা ভুল বলছেন 2,42,000। আর তৃণমূলের লোকেরা প্রতিবাদ দেখে ঘুমিয়ে পড়েছে, তাই ওনাকে জাগাতে হচ্ছে আর ফোঁস করতে বলতে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষ যেভাবে জাগ্রত, ফোঁস করলে বা ওই বিষ দাঁত দেখালে বিষ দাঁত ভেঙে দেবে আর সাপকেও ডান্ডা মেরে ঠান্ডা করে। মেয়েদের রাত দখল নবান্ন অভিযান থেকে বন্ধ। রাজনৈতিক তর্ক বিতর্ক তো চলছেই, কিন্তু এইভাবে প্রতিবাদে কি বিচার পাওয়া যাবে, নাকি বিচারকে সরিয়ে সামনের সারিতে এখন রাজনীতি? প্রশ্ন একটাই, বিচার চেয়ে প্রতিদিনের এই অপেক্ষার শেষ কবে? বাঁকুড়া থেকে বিশ্বনাথ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। আরজিকর কাণ্ডে বিরোধীদের লাগাতার নিশানার মুখে রাজ্যের শাসক দল। বারংবার আক্রমণের মুখে পড়ে শান্ত থাকলেও দুর্বল নয় তৃণমূল কংগ্রেস, এমনটাই বার্তা দিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। শুধু তাই নয়, সোনারপুরের বিক্ষোভ সভা থেকে সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে হুমকি তৃণমূল বিধায়কের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে কিভাবে আঙুল নামাতে হয় তা তৃণমূল জানে, এমনই হুমকি দিয়েছেন এই সভা থেকে লাভলি মৈত্র। ঠিক কি বলেছেন তিনি এই সভা থেকে শোনাবো আপনাদের। সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী সিপিএম নেতা, তার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। তার কি প্রতিক্রিয়া শুনবো। সব কি আমার শোনা কাজ, নাকি সব উত্তর দেওয়া আমার কাজ? একটু এরকম, এখন তৃণমূলে একটা কম্পিটিশন চলে। মুখ্যমন্ত্রী যেহেতু ফোর্স করতে বলেছেন, অতএব যে কিরকম ফোর্স করতে পারে তার একটা কম্পিটিশন চলছে। কোথায় উত্তরবঙ্গের মন্ত্রী, কোথায় বাঁকুড়ার এমপি, কোথায় কালনার এমএলএ, কোথায় তৃণমূলের অশোকনগরের কাউন্সিলর, কোথায় ক্যানিং এর এমএলএ। তো সোনারপুরের এমএলএ নতুন, সে আর পিছিয়ে থাকে কেন? দেয়ালের লেখা মুখ্যমন্ত্রী পড়তে পারছেন বলে ভয় পাচ্ছেন। ওরা দেয়ালের লেখা পড়ুক, পড়লে বুঝতে পারবে মানুষ যেভাবে জনবিস্ফোরণ ঘটছে, কথা বলার আগে 10 বার ভেবে বলা উচিত। আপনারা শুনলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কি প্রতিক্রিয়ার পাশাপাশি আমরা কথা বলেছিলাম প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এবং বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তারা কি বলেছেন শুনবো। আপনারাই দেখুন, বাংলার মানুষ বিচার করুক, বাংলার মানুষ বিচার করুক যে কাদেরকে বিধানসভায় পাঠানো হয়েছে, কারা লোকসভাতে গেছেন, কারা জনপ্রতিনিধি, সংবিধানের শপথ নেওয়া,
এই সমস্ত মানুষেরা তারা বলছেন বিরোধী দলের লোকেদের হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন। আসলে এটা 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 গুন্ডাদের ভাষা, এটা অসাংবিধানিক ভাষা, এটা গণতন্ত্রের ভাষা নয়, এটা হুমকির ভাষা, এটা ধমকের ভাষা। যেমন দল তেমন তার বিধায়ক বিধায়িকা। মুখ্যমন্ত্রী বলছেন ফোর্স করতে, এনাদের তো বলতেই হবে, করতে হবে। দেখুন, বিষয় হচ্ছে এই জাতীয় হুমকি, এই জাতীয় কুভাষা আমরা কখনো কোনোদিন সমর্থন করিনি, কখনো করব না। কিন্তু যারা আঙুল ভাঙার কাজ এতদিন করেছে, যারা এতদিন মানুষের উপর চরম অত্যাচার করেছে 34 বছর, আজকে তাদেরকে সেই অত্যাচারের কিছু কাহিনী, কিছু কথা তো শুনতেই হবে। অতএব সেই কারণে যে অবস্থা তৈরি করেছে পশ্চিমবাংলার সিপিআইএম, সেই সিপিএম এর আদর্শ ধরেই তৃণমূল কংগ্রেস চলছে। অতএব যা শিক্ষা সিপিএম দিয়েছে, যে রাজনীতি সিপিএম এনেছে, সেই রাজনীতিকেই এখন বাঁচার উপায় হিসাবে তৃণমূল আঁকড়ে ধরতে চাইছে। তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে কুকথা, মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে শাস্তি, মা বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী। তৃণমূল কাউন্সিলরের স্বামীর এই ভিডিও পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সিপিএম কে বলছি, এই রাতের চেয়ে অন্ধকার এই পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছে, বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণ মনোনেত্রীকে আপনারা ফেসবুকে প্রতিদিন অসভ্য ভাষায় গালিগালা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? পারবেন তো? যে ছেলে মেয়েদের আগিয়ে দিচ্ছে, সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন। বিভিন্ন স্কুল কলেজে কিছু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম কে বলছি। আপনারা শুনলেন তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে এবার কুকথা, মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে শাস্তি, মা বোনদের বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর। অশোকনগরের তৃণমূল বিধায়ক রয়েছেন ফোন লাইনে, নারায়ণ গোস্বামী, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। নারায়ণবাবু, এবার তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে কিন্তু এবার কুকথা। তিনি বলেছেন, একটি ভিডিও দেখা যাচ্ছে, সুকান্ত মজুমদার তা পোস্ট করেছেন, দেখা যাচ্ছে তিনি বলছেন মা বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি তার। কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে? এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মত। আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল অ্যাজ এ হোল দল এটাকে সমর্থন করে না, এবং এইটার জন্য তাকে যথাযথ কঠোর ব্যবস্থার সম্মুখীন হতে হবে, আমি এটুকু বলে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে নারায়ণবাবু। আরও এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে। সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, এবং এই অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলের গেটে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ অভিভাবকদের। গঙ্গাসাগরের বামনখালী এমপিপি
উচ্চ বিদ্যালয়ের এই ঘটনা, যেই ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের জানিয়ে রাখি, সপ্তম শ্রেণীর এই পড়ুয়াকে এবার শ্লীলতাহানির অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে, এবং এই ঘটনার প্রেক্ষিতেই এবার শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলের গেটে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ অভিভাবকের। গঙ্গাসাগরের বামুনখালী এমপিপি উচ্চ বিদ্যালয়ের ঘটনা এটি। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে? স্কুল কর্তৃপক্ষ তারা কি বলছেন, অভিভাবকদেরই বা কি অভিযোগ? একদমই দেখো স্বর্ণালী, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, এই যে আরজিকর আবহ, এই আরজিকর আবহের মধ্যে আবারও কিন্তু নাবালিকা স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে, এবং এবার ঘটনা কিন্তু প্রত্যন্ত সুন্দরবনের গঙ্গাসাগরের যে বামুনখালী এমপিপি উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে যেমনটা অভিযোগ সামনে এসেছে, গত শুক্রবার স্কুল চলাকালীন স্কুলেরই এক সহকারী শিক্ষক প্রকাশ জানা, তিনি ক্লাস 7-এর এক ছাত্রীকে বাইরে ডাকেন এবং তার সঙ্গে সেই ছাত্রীকে নোংরা কথা বলেন, খুব প্রস্তাব দেন এবং তার সঙ্গে অসভ্য আচরণ করেন এবং তার শ্লীলতাহানি করে, এমনটাই অভিযোগ সামনে আসে। পরে ওই ছাত্রী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিষয়টি জানান এবং তারপরেই কিন্তু যেমনটা অভিযোগ সামনে এসছে যে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি কিন্তু ওই নাবালিকা ছাত্রীকে বলেন যে বিষয়টি কাউকে যেন না জানায়, তাকে ভয় দেখায়। পরে ওই ছাত্রী তার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টা জানায়। পরে পরিবারের লোকজন এবং স্থানীয়রা, অন্যান্য ছাত্রছাত্রীদের অভিভাবকেরা তারা গত শনিবার দিন স্কুলে আসে, লাগাতার বিক্ষোভ চলে এবং তারা দাবি জানায় স্কুলের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যেন পদক্ষেপ নেওয়া হয় এবং শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হয়। শুক্রবারের ঘটনা, মাঝে শনিবার রবিবার দুটো দিন অতিক্রান্ত হয়েছে। পুনরায় আজকে সকাল 10টা থেকে স্কুলের গেট লাগিয়ে গেট অবরোধ করে এই যে নাবালিকা ছাত্রী, তার পরিবারের লোকজন, স্থানীয়রা, গ্রামের মানুষজন, অন্যান্য অভিভাবকরা তারা প্ল্যাকার্ড হাতে অভিযুক্ত শিক্ষক সহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এবং উপযুক্ত শাস্তির দাবিতে লাগাতার বিক্ষোভ করছে। বিক্ষোভকে ঘিরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, সকাল থেকে 10টা থেকে যখন বিক্ষোভ চলে, ঘটনাস্থলে মাঝখানে এসে উপস্থিত হন স্থানীয় মুড়িগঙ্গা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল এবং সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। সেখানেও যেমন আন্দোলনকারীরা অভিযোগ তুলেছে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল এবং এই যে অন্যায় ঘটনা, এই যে নক্কারজনক ঘটনা, তার বিরুদ্ধে তারা আন্দোলন চালাচ্ছিল। সেখানে তৃণমূলের লোকজন আসে এবং আন্দোলনকারীদের ওপর হামলা করে, তাদের সঙ্গে ধস্তাধস্তি চলে এবং জোর জবরদস্তি স্কুলের গেট খুলে ঢোকার চেষ্টা করে। অভিযোগ পাল্টা অভিযোগ, লাগাতার বিক্ষোভ, টিচারদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখা, তাদের স্কুলের গেটের মধ্যে ঢুকতে না দেওয়া, সব মিলিয়ে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি। তবে এখনো পর্যন্ত পুলিশের তরফে যেমনটা জানানো হয়েছে যে এই নাবালিকা ছাত্রীর পরিবারের তরফে কিংবা স্কুলের তরফে এখনো পর্যন্ত ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত কোনো রকম অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে পুলিশ অবশ্যই তদন্ত করবে। অন্যদিকে আন্দোলনকারীরা, অভিযোগকারীরা তারা বারবার বলছে যে রাতের অন্ধকারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বেশ কিছু দুষ্কৃতী এই যে নাবালিকা ছাত্রী তার বাড়িতে গিয়ে পরিবারকে হুমকি দিচ্ছে যাতে তারা কেউ পুলিশের দ্বারস্থ না হয়, অভিযোগ না করে। একেবারেই কিন্তু এই রকম একটা পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে রয়েছে গঙ্গাসাগরের এই যে বামুনখালী স্কুল, সেই স্কুলের সামনে, এবং এখনো পর্যন্ত লাগাতার বিক্ষোভ চলছে। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা স্কুল চত্বর। স্বর্ণালী, একদমই অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় কোয়েল। কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে তৎপর এসএসসি। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল। নতুন মামলায় নিয়োগ যাতে ভেস্তে না যায় সেই নিয়েই ক্যাভিয়েট। 14,052 পদে নিয়োগে সবুজ সম্মতি হাইকোর্টের। আপনাদের জানিয়ে রাখি, এবার 14,052 পদে নিয়োগে সবুজ সম্মতি হাইকোর্টের। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে উচ্চ প্রাথমিকের যে নিয়োগ, সেই নিয়োগের জটিলতা কেটেছে এবং সেখান থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। 14,052 পদে যেরকম ভাবে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে, একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি বাকি মেধা তালিকা থেকে বাদ করা প্রায় 1,763 জন তাদেরকেও যুক্ত করে তাদেরকে কিন্তু নিয়োগের কথা বলা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ব্যাপক তৎপর স্কুল সার্ভিস কমিশন এবং তারা একটি আজকে ক্যাবিনেট দাখিল করতে চলেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ শীর্ষ আদালতে। কেন সেই ক্যাবিনেট দাখিল করতে চলেছেন? সেই কারণ হচ্ছে যে এসএসসিতে তারা মনে করছে যে এতদিন পর, প্রায় 8 বছর পর, 2016 সালের যে নিয়োগ, সেটা 8 বছর পর তার জট খুলেছে কলকাতা হাইকোর্ট এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এর আগে না জানিয়ে একাধিকবার আদালতে মামলা হওয়ার কারণে
এই নিয়োগ থমকে গিয়েছে বা বিভিন্ন সময় দেখা গিয়েছে যে কোনো ইন্ডিভিজুয়াল কোনো চাকরি প্রার্থী বা চাকরি প্রার্থীরা সংগঠিত হয়ে তারা মামলা করেছে, সেটিতে এসএসসি কে না জানিয়ে সে মামলা হয়েছে, যে কারণে নিয়োগ দিতে গিয়েও সেই নিয়োগ ভেস্তে গিয়েছে, নিয়োগ স্থগিত হয়ে গিয়েছে আদালতে। ফলত সেটি যাতে না হয়, কোনোভাবে যাতে ইন্ডিভিজুয়ালি কোনো মামলা করে বা দলগত কোনো মামলা করে যাতে তারা নিয়োগ ভেস্তে দিতে না পারে, তাই এবার তারা এই মর্মে ক্যাভিয়েট দাখিল করছে যে কোনো রকম কোনো মামলা করার আগে সেটা এসএসসি কে জানাতে হবে। কোনো চাকরি প্রার্থী যদি ইন্ডিভিজুয়াল কোনো মামলা করে বা দলগতভাবে কোনো যদি মামলা করে, একত্রিতভাবে কোনো যদি মামলা করে তারা সংঘবদ্ধভাবে, সেটিও এসএসসি কে জানাতে হবে, নাহলে কিন্তু সেই মামলা যাতে সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালতে গৃহীত না হয়, সেই কারণেই সুপ্রিম কোর্টে আজই ক্যাভিয়েট দাখিল করতে চলেছে এসএসসি। এটি জানিয়ে রাখি, আজই সেই ক্যাভিয়েট তারা দাখিল করতে চলেছে এবং কিছুক্ষণের মধ্যে সেই ক্যাভিয়েট দাখিলও হয়ে যাবে। এবং তোমায় জানিয়ে রাখি, নিয়োগ যাতে কোনোভাবেই থমকে না যায়, আটকে না যায়, 8 বছর পর যে জট খুলেছে সেটি আবার যাতে জটিল না হয়ে পড়ে, নিয়োগ যাতে আটকে না যায়, তার জন্যই কিন্তু এসএসসির এই উদ্যোগ। এবং 4 সপ্তাহের যে সময় কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, এসএসসি মনে করছে 2 সপ্তাহের মধ্যেই তারা কিন্তু যাবতীয় কর্মকাণ্ড চূড়ান্ত করে তারা সংবাদ মাধ্যমকে জানাবে এবং তারপর থেকে তারা যে কর্মপ্রক্রিয়া বা নিয়োগের যে প্রক্রিয়া, সেই নিয়োগের প্রক্রিয়াও শুরু করে দিতে পারবে। তবে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এবং এক্সক্লুসিভ খবর, যে কলকাতা হাইকোর্টের যে জট কাটলো উচ্চ প্রাথমিকের নিয়োগের, তার ক্ষেত্রে কোনো মামলা হয়ে আবার যাতে নিয়োগ ভেস্তে না যায়, সেই কারণে সুপ্রিম কোর্টে আজ ক্যাভিয়েট দাখিল করতে চলেছে এসএসসি। একদমই, অর্থাৎ নতুন নিয়োগ যেন ভেস্তে না যায় সে কারণেই কিন্তু এই ক্যাভিয়েট দাখিল করতে চলেছে এসএসসি, এমনটাই জানা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে এবার এসএসসি নতুন নিয়োগের ক্ষেত্রে। সেই নিয়োগ প্রক্রিয়া যেন ভেস্তে না যায় কোনোভাবেই, সেই কারণেই নতুন মামলায় নিয়োগ ভেস্তে না যাওয়া নিয়েই এই ক্যাভিয়েট দাখিল। নতুন মামলায় নিয়োগ যাতে ভেস্তে না যায় সে কারণেই এই ক্যাভিয়েট। 14,052 পদে নিয়োগে সবুজ সম্মতি হাইকোর্টের। নবান্ন অভিযানে গ্রেপ্তারি নিয়ে অখুশি হাইকোর্ট। গ্রেপ্তারির পদ্ধতিতে খুশি নয় হাইকোর্ট। পুলিশের সমালোচনায় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মঙ্গলবার সমস্ত নথি নিয়ে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই রাজ্যকে। আপনাদের জানিয়ে রাখি, নবান্ন অভিযানে গ্রেপ্তারি নিয়ে অখুশি কলকাতা হাইকোর্ট এবং গ্রেপ্তারির পদ্ধতিতে খুশি নয় হাইকোর্ট। পুলিশের সমালোচনায় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মঙ্গলবার সমস্ত এই যে গ্রেপ্তারি সংক্রান্ত যে নথি রয়েছে সেই নথি নিয়ে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। মঙ্গলবার সমস্ত নথি নিয়ে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এবার এই নবান্ন অভিযানের যে গ্রেপ্তারি সেই বিষয়ে মঙ্গলবার সব নথি নিয়ে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে আদালতের পক্ষ থেকে? আবেদনকারী রাজনীতিদের দাবি যদি তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের আইনজীবীদের দাবি যদি তাহলে পুলিশ থানা থেকে ছেড়েই দিল কি করে, যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে কেন তাদের গ্রেপ্তার করার পরে ওইভাবে ছেড়ে দেওয়া হলো, কেন গ্রেপ্তারির পদ্ধতি মানা হলো না, এই ধরনের প্রশ্ন রাজ্যের আবেদনকারী পক্ষ থেকে তোলা হয়। যদিও রাজ্যের আইনজীবী আদালতকে জানান যে পুলিশের কাছে আগেই খবর ছিল এই 4 জন নবান্ন অভিযানে বড়সড় গোলমাল বা অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে, এই কারণেই তাদের আগামী গ্রেপ্তার করা হয়েছিল। রাজ্যের আইনজীবী তার বিচারপতি আর রাজ্যের আইনজীবীর সাথে তথ্য রাখেন যে কোথা থেকে পুলিশ এদের বিরুদ্ধে অভিযোগ পেল, কি অভিযোগ পেল, এদের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের ঘটনা আছে কিনা, এই সমস্ত তথ্য তাদের যে আদালতে যে নথি পেশ করা হয়েছে তাতে নেই। আবার এদের সম্পর্কে গুরুতর অভিযোগ যদি পুলিশ পেয়ে থাকে তাহলে ছেড়ে দিল কি করে, আর যদি পুলিশের কাছে আসা তথ্য বিশ্বাসযোগ্য না হয় তাহলে তাদের গ্রেপ্তার করার পরে 24 ঘন্টা কেন আটকে রাখা হলো, এমনই প্রশ্নটি দিচ্ছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এই প্রেক্ষিতে বিচারপতি জানিয়েছেন আগামীকাল রাজ্যের সিনিয়র আইনজীবীকে আদালতের সমস্ত নথি দিয়ে হাজির হতে হবে। যদিও রাজ্যের তরফ থেকে যা বলা হয় যে হলফনামা দিয়ে রাজ্যের সমস্ত বিষয়টি জানাতে চান,
কিন্তু বিচারপতি রাজ্যের আবেদনে সাড়া না দিয়ে তিনি জানিয়ে দেন কোনো হলফনামা নয়, আগামীকাল মঙ্গলবার যাবতীয় নথি নিয়ে আদালতে জমা চালাবে। কিসের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করলো আর কিসের ভিত্তিতেই বা ছেড়ে দিল? এই বিচারপতি মন্তব্য করেছেন যে এইভাবে চলতে পুলিশ যে কোনো যাকে খুশি গ্রেফতার করবে আর 24 ঘন্টা পর ছেড়ে দেবে, এই বিষয়টি চলতে পারে না। তাই কাল প্রথম মামলা হিসাবে বিচারপতি এই মামলার শুনানি গ্রহণ করবেন বলে জানিয়ে দিলেন। একদমই পীযুষ, আপাতত ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগ। আজও আরজি করে টেলিমেডিসিন পরিষেবা। লালবাজার অভিযানের পাশাপাশি টেলিমেডিসিন পরিষেবা চলছে জুনিয়র ডাক্তারদের। এই টেলিমেডিসিন পরিষেবা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে লালবাজার অভিযান রয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ যে কর্মসূচি রয়েছে জুনিয়র চিকিৎসকদের, আর অন্যদিকে একই সঙ্গে তাল মিলিয়ে চলছে জুনিয়র চিকিৎসকদের এই টেলিমেডিসিন পরিষেবা। লালবাজার অভিযানের পাশাপাশি চলছে এই টেলিমেডিসিন পরিষেবা। আজও চলছে এই টেলিমেডিসিন পরিষেবা জুনিয়র চিকিৎসকদের। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আজ ঠিক কি ছবি উঠে আসছে? যারা আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন, জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, একদিকে তাদের লালবাজার অভিযান রয়েছে, তার পাশাপাশি চলছে এই পরিষেবা, ঠিক কি ছবি? দেখো, গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনার 25 দিন পর এখনো কিন্তু বিচারের দাবিতে অনড় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেই পড়ুয়ারা। নির্দিষ্টভাবে অবিচারের 25 দিন তাদের যে নির্দিষ্ট বোর্ড রয়েছে যেখানে আন্দোলন স্থল, সেখানে তারা প্রত্যেক দিন তাদের সেই দিন সংখ্যা বদলাচ্ছেন, এক এক করে সেই দিন বাড়ছে, কিন্তু বিচার কিন্তু এখনো অধরা হয়ে রয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন তারা। এবং সেই বিচারের দাবি নিয়েই কিন্তু আজকে লালবাজার অভিযান, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের ব্যানারে যে সমস্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা আজকে লালবাজার অভিযানে সামিল হবে। কেন তাদের এই লালবাজার অভিযান? তারা স্পষ্টতই জানিয়েছেন যে একদিকে যেরকম তাদের জাস্টিসের দাবি রয়েছে, তাদের বিচারের দাবি রয়েছে, তার পাশাপাশি গত 9ই আগস্টের রাতে তাদের সহকর্মী চিকিৎসক নির্যাতিতা তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা, এবং সেই লক্ষ্যেই কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আজ লালবাজার অভিযান। ঠিক এর পাশাপাশি গত 31শে আগস্ট থেকে শুরু হয়েছে টেলিমেডিসিন পরিষেবা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা এই টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন। আজকেও কিন্তু সমানভাবে সচল রয়েছে সেই টেলিমেডিসিন পরিষেবা। তারা যে ক্যাম্প তৈরি করেছেন সেখানে নির্দিষ্টভাবে এই টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে টেলিফোনিক যে কথোপকথন, সেই কথোপকথন রোগীদের সঙ্গে তাদের হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন তারা যে প্রেসক্রিপশন তৈরি করেছেন সেই প্রেসক্রিপশনেও কিন্তু তাদের এই বিচারের দাবি তারা রেখেছেন, জাস্টিস ফর এই তাদের যে দাবি অভয়া, এবং সেই অভয়া ক্লিনিক, সেখান থেকে কিন্তু তাদের যেরকম টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হচ্ছে, দূর দূরান্তের যে সমস্ত রোগীরা তাদের জন্য নির্দিষ্ট যে 4টি নম্বর রয়েছে, সেই 4টি নম্বরে যারা ফোন করছেন সেই ফোনেই কিন্তু তাদেরকে হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলের মাধ্যমে তাদেরকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তারা মনে করছেন তাদের কর্মবিরতি যেরকম একই সঙ্গে চলছে, তাদের বিচারের দাবিও সমানভাবে রয়েছে, কিন্তু এর পাশাপাশি যাতে চিকিৎসা পরিষেবা কোনোভাবে ব্যাহত না হয় সেই লক্ষ্যে জুনিয়র ডাক্তাররা টেলিমেডিসিন পরিষেবা সচল রেখেছেন গত 31শে আগস্ট থেকে। গতকালও তারা শহরের বিভিন্ন বেশ কয়েকটি জায়গায় তারা হেলথ ক্লিনিক করেছিলেন, সেখানে একেবারে সশরীরে রোগীরা এসে তাদের চিকিৎসা করাতে পেরেছেন। অন্যান্য দিক থেকে দেখলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ রয়েছে বিভিন্ন জায়গায়, সেই বহির্বিভাগ কিন্তু সচল রয়েছে। ফলে কর্মবিরতি রয়েছে, তাদের অবস্থান রয়েছে, সেই সঙ্গে আজকে লালবাজার অভিযান রয়েছে। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে টেলিমেডিসিন পরিষেবা সমানভাবে সক্রিয় রয়েছে। এই সব কিছুর পেছনেও কিন্তু তাদের মূল দাবি রয়েছে। এই সব কিছুকে ছাপিয়ে গিয়ে এখনো পর্যন্ত যে জাস্টিসের দাবি, উই ওয়ান্ট জাস্টিস, সেই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন। ফলে সেই দাবিকে সামনে রেখে তাদের আন্দোলন কর্মসূচি সমানভাবে রয়েছে, কিন্তু এর পাশাপাশি টেলিমেডিসিন পরিষেবা বা অন্যান্য যে আরজিকর মেডিকেল কলেজের বহির্বিভাগের যে সমস্ত পরিষেবা, সেই পরিষেবা কিন্তু সমানভাবে সচল রয়েছে, এমনটাই জানাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা।
একদমই। তার পাশাপাশি আরো একটা যে বিষয় জানতে চাইবো সত্য সুন্দর, আমরা জানি যে একদিকে যেমন তাদের টেলিমেডিসিন পরিষেবা চলছে, তার পাশাপাশি কিন্তু আজ লালবাজার অভিযানও রয়েছে জুনিয়র চিকিৎসকদের। ওখানে যারা উপস্থিত রয়েছেন তাদের এই বিষয়ে কি বক্তব্য, তারা কি বলছেন, ঠিক কি দাবি তুলবেন আজ তারা এই লালবাজার অভিযান থেকে? দেখো, স্পষ্টতই তাদের যে বিভিন্ন দাবি রয়েছে তার অগ্রাধিকারে রয়েছে বিচারের দাবি। যে চিকিৎসক তরুণীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার বিচারের দাবিতে তারা সক্রিয় হয়েছেন, তারা সরব হয়েছেন। গত 25 দিন ধরে লাগাতার তারা যে কর্মবিরতি চালাচ্ছেন তার মূল জায়গায়, তার একেবারে মূল কেন্দ্রে যেটা রয়েছে সেটা হলো বিচারের দাবি। এবং সেই বিচারের দাবিকে সামনে রেখেই আজ বেলা 2টোর সময় কলেজ স্কোয়ারে জমায়েত হবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। শুধু যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক এমনটা নয়, অন্যান্য সরকারি হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন, যারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্ডারে রয়েছেন, সেই ব্যানারে রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু সেই বিচারের দাবি নিয়েই তারা লালবাজার অভিযানে যাবেন। এবং কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হবে বেলা 2টোর সময় এবং সেই মিছিল লালবাজারের অভিমুখে যাবে। একেবারেই শান্তিপূর্ণ তাদের এই মিছিল, এমনটাই জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকেদের তরফে। ইতিমধ্যেই আরজিকর হাসপাতাল চত্বরে যে সমস্ত জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতিতে রয়েছেন তারা যেরকম কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, তার পাশাপাশি সেই যে জমায়েত কলেজ স্কোয়ারের জমায়েতে, সেই জমায়েতের লক্ষ্যেও কিন্তু এখান থেকে জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। ফলে তাদের বিচারের দাবি অগ্রাধিকারে থাকছে। সেই বিচারের দাবিকে সামনে রেখেই তাদের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা সমানভাবে চালিয়ে যাবেন, এমনটাই জানাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। একদমই। আপাতত ধন্যবাদ তোমায় সত্য সুন্দর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। নজর রাখবো পরবর্তী খবরে। আজ বাংলায় কৌশিকী অমাবস্যা। ইছামতির পারে সংগ্রামপুরে 400 বছর প্রাচীন দক্ষিণাকালী ইছামতির সীমান্তে দুই বাংলার পুণ্যার্থীদের ভিড়। এপার ওপার বাংলায় কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো দিতেই হাজির হয়েছেন পুণ্যার্থীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি ছবি আজ? আমরা জানি আজ কৌশিকী অমাবস্যা, সেক্ষেত্রে এখনো পর্যন্ত পুণ্যার্থীদের ভিড় কেমন চোখে পড়ছে, কি বলছেন তারা? রামকৃষ্ণ দেব আজকে কিন্তু মাকে কিন্তু প্রার্থনা করেছিল, সেই যে মায়ের যে সাধনা আজ এই কৌশিকী অমাবস্যা মিলে কিন্তু দুই বাংলার একেবারে উত্তর 24 পরগনার যে বসিরহাটের যে ইছামতির পারে সংগ্রামপুর যে দক্ষিণা কালী মন্দির, সেখানে কিন্তু পুণ্যার্থীদের ঢল নেমেছে। রাজ্য ছাড়িয়ে ভিন্ন, যেমনকি বিদেশ থেকে বহু পুণ্যার্থীরা কিন্তু সকাল সকাল এই ইছামতির পারে এসে ভিড় জমিয়েছে। তাদের বিভিন্ন তাদের আশা পূর্ণ অর্থাৎ বাঞ্ছনা কামনার জন্য কিন্তু তারা ভিড় জমিয়েছে। শুধু এখানকার না, ওপার বাংলাদেশ থেকেও কিন্তু এখানকার আমার দর্শনার্থীরা আসছে, তাদের পুজো দিতে আসছেন। এখানে যে দীর্ঘ প্রায় 400 বছরের এই পুজো ঘিরে কিন্তু একেবারে বহু ইতিহাস, প্রাচীন লোককথা রয়েছে। এই যেমন একটা সময় রাজা প্রতাপাদিত্যর আমলেই কিন্তু এই বিশেষ করে এই মন্দির হয়েছিল, যেখানে মাটির দেয়াল অর্থাৎ মাটির দেয়াল, অন্যদিকে চাষের বেড়া থেকে শুরু করে যে সেই শুরু হয়েছিল রাজা প্রতাপাদিত্যর আমল থেকে। সেই আমল থেকে শুরু করে ইছামতির পারে ধীরে ধীরে দুই সম্প্রদায়ের মানুষের কাছে এই সংগ্রামপুরের যে দক্ষিণা কালী মন্দির, দক্ষিণা পুজো একেবারে কৌশিকী অমাবস্যায় মানুষের ঢল নেমেছে। এই শুধু আমার এই পুজোকে ঘিরে শুধু যেভাবে আজকে সকাল থেকে যে ছবিটা দেখা গেছে বারবার, আজকে মাকে বিশেষ করে পঞ্চব্যঞ্জন দিয়ে রান্না করা হবে, বিভিন্ন রকম যে ভোগ নিবেদন করা হবে, অন্যদিকে বিভিন্ন যে ভোগ সেগুলো পুণ্যার্থীরা যাতে পান তার সব রকম ব্যবস্থা নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এখানকার যারা সেবায়িত আছে, যারা সদস্য আছে, তারা বলছেন যে এই সংগ্রামপুরে কালী পুজো কিন্তু একটা দুই সম্প্রদায় অর্থাৎ উভয় সম্প্রদায় কিন্তু একটা সম্প্রীতির বার্তা দেয়, বহন করে চলেছে। অর্থাৎ এই দক্ষিণা কালী কিন্তু ইছামতির পারে একেবারে অন্যরকম একটা রূপ, অর্থাৎ মায়ের এক দ্বিতীয় প্রতিচ্ছবি উঠে আছে। এই কৌশিকী অমাবস্যাকে এই পুজো প্রাঙ্গণে ঘিরে কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ঢল নামাচ্ছে এবং তারা তাদের মনোবাসনা কামনা নিয়ে বিভিন্ন পুজো করছে, অর্থাৎ এখানে পুজো দিয়ে আসছে। এবং সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে লাইনের পর লাইন বিভিন্ন জায়গা থেকে, একদিকে ওপার বাংলা বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুণ্যার্থীরা এসে ভিড় জমাচ্ছেন। মায়ের চোখে চাক্ষুষ একেবারে দেবী যেমন চোখে দেখে নিতে পারছে, দর্শন করছেন, অন্যদিকে কিন্তু মায়ের কাছে প্রার্থনা করছেন যে আগামী দিনগুলো যাতে ভালো কাটুক, সুস্থ থাকুক, স্বাভাবিক স্বাভাবিক একদম, এবং সেই প্রার্থনাই করছেন পুণ্যার্থীরা। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।
আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।